ভালু প্রায় 9 বছর যাবৎ তার অফিসের এইচআর ঈশার প্রেমে হাবুডুবু খাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত তাকে তার মনের কথা বলে উঠতে পারেনি। আর এবার যখন সে ঠিক করে যে ঈশাকে যে করেই হোক সে প্রপোজ করবে, ঠিক তখনই অফিসে জয়েন করে ঈশার আর এক পাগল প্রেমিক। আর এর পরপরই শুরু হয়ে যায় এই দুইজনের মধ্যে কম্পিটিশন। একজন আরেকজনকে ছোট দেখাতে উঠে পড়ে লাগে। তো এরপর কি হবে, এই দুইজনের মধ্য থেকে শেষমেশ ঈশা কাকে বেছে নিবে, সেটাই দেখব আজকের গল্প বেঞ্চ লাইফে। শুরুতেই আমরা কিশোর নামের একজনকে দেখি। কিশোরের নতুন জব হয়েছে সফটওয়্যার কোম্পানিতে, তাই তার মা চার্চে প্রেয়ার করতে এসেছে। কিশোর তার মাকে সেই সময় কল করে বলে, মা, আমার বিয়ের কথাটাও একটু ভেবো, অনেক তো হলো, এবার বিয়েটা তো করতেই হবে, তাই না? তার মা বলে, তুই জানিস রাশিকা আন্টির ছেলে প্রমোশন পেয়েছে। কিশোর তো এটা শুনে খুব রেগে যায় আর বলতে থাকে, তো কি হয়েছে, আমিও সব পাবো। এখন মানুষের ছেলের গুণগান কম গেয়ে নিজের ছেলের যদি একটু করতে, তাহলে আজ আমার বিয়েটা হয়ে যেত। আমি আসছি এইচআর-এর সাথে প্রজেক্ট নিয়ে কথা বলে, ঠিক আছে? তো তারপর কিশোর এইচআর মনিকাকে বলে, মনিকা, আমার এমন একটা প্রজেক্ট চাই যেখানে শুধু কাজ আর কাজ থাকবে, কারণ আমার জীবনে কিছু বড় বড় স্বপ্ন আছে যেগুলো আমাকে পূরণ করতে হবে, তাই আমাকে এখন প্রচুর কাজ করতে হবে। তো আমাকে কি প্রজেক্ট দিচ্ছেন? মনিকা বলে, বেঞ্চ দিচ্ছি। কিশোর এটা শুনে বলে, কি বললেন? বেঞ্চ? আমার মনে হয় আপনি লাঞ্চের জায়গায় ভুলে বেঞ্চ বলেছেন। মনিকা বলে, না, তুমি ঠিকই শুনেছ, আমি তোমাকে বেঞ্চই দিচ্ছি। তোমাকে দেওয়া প্রজেক্টটা একটু লেট হচ্ছে, তাই তোমাকে আমি বেঞ্চ দিচ্ছি। কিশোর বলে, তো আপনি চান আমি বেকার বাড়িতে বসে থাকি? তাহলে আমার বিয়ে, আমার উন্নতির কি হবে? ইস, যদি রাশিকা আন্টি জানতে পারে যে আমি বেঞ্চে আছি, তখন কি হবে? তো এসব ভেবেই বেচারা তো টেনশনে পড়ে যায়। তো কিশোর অফিসের বাইরে এসে তার মায়ের সাথে কথা বলে, আর তার মা বলে, তোর বিয়ে ক্যান্সেল, আর এই সব কিছু হয়েছে রাশিকা আন্টির জন্য। কিশোর তখন বলে, আরে সে কি করে জানলো? তুমি নিশ্চয়ই এই নিউজ হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছিলে। তার মা বলে, আমি তো ভেবেছিলাম বেঞ্চ মানে ভালো কিছু। কিশোর তখন বলে, আরে মা, এটা সেই বেঞ্চ না যেখানে বসে আরাম করা যায়। এই বেঞ্চের জন্য আমার ক্যারিয়ার খারাপ হতে পারে। আমি বাড়ি বসে স্যালারি তো পাবো, কিন্তু কোনো কাজ পাবো না, আর কাজ না পেলে আমি আরো জিনিস শিখবো কি করে? এতে তো আমারই ক্ষতি হবে। তো কিশোর যখন এইসব কথা বলছিল, তখনই তার পাশে 3 জন কলিগ বসে থাকে, আর তারা তো খুব হাসাহাসি করছিল, কারণ আজ তারা অনেক খুশি। তাদের মধ্যে 3 জনের নাম হচ্ছে রবি, ভালু আর মীনাক্ষী। এরা 3 জন কিছু একটা নিয়ে সেলিব্রেশন করছিল। তো কিশোর তখন এদের এত খুশি দেখে ভাবে হয়তো এরা প্রমোশন পেয়েছে বা অন্য কিছু, তাই কল কেটে কিশোর তাদের কাছে আসে আর জিজ্ঞেস করে, আচ্ছা, কিছু মনে না করলে আমি একটা কথা জিজ্ঞেস করছি, তোমাদের মধ্যে কি কেউ হাইক, প্রমোশন বা অনসাইট অপরচুনিটি পেয়েছো? এত সেলিব্রেশন করছো, এটা কি সেই জন্যই? ভালু বলে, ধুর, আমরা কেন এইসব পাবো, আর এইসব নিয়ে হবেটা কি? কিশোর বলে, আচ্ছা, তাহলে এই সেলিব্রেশন কেন, কি হয়েছে? মীনাক্ষী বলে, আরে রবি বেঞ্চ পেয়েছে, বেঞ্চ। কিশোর এটা শুনে বলে, কি বেঞ্চ? ভাই, তোমরা এখানে বেঞ্চকে সেলিব্রেট করছো, আর আমার এখানে বেঞ্চ পেয়ে ডিপ্রেশন হচ্ছে। তখন ভালু বলে, বাহ, তুমিও বেঞ্চ পেয়েছো? তাহলে কি ওই শয়তান ম্যানেজার আমাকে একাই বেঞ্চ দেয়নি? আমাকে এরা কাজ করিয়ে করিয়ে পাগল করেও বেঞ্চ দিবে না মনে হচ্ছে। সবাইকে বেঞ্চ দিচ্ছে, তাহলে আমাকে কেন দিচ্ছে না ভাই? কিশোর বলে, তো এত এক্সাইটমেন্ট কেন? এই স্টুপিড, বেঞ্চের মানে কি? ভালু বলে, কি স্টুপিড বললি? বেঞ্চ কোনো মজা না ভাই। এই রাবিকে আমি 6 মাস ধরে ট্রেনিং দিয়েছি, সব রকম বুদ্ধি করে, তারপর গিয়ে রবি বেঞ্চ পেয়েছে। তুই জানিস বেঞ্চ লাইফ কত মজার হয়? সারাদিন ঘুরঘুর করা, তারপর ক্যাফে এরিয়াতে বসে ফালতু ঝগড়া করা, বিনা কাজে বেতন পাওয়া, বিনা ছুটিতে ছুটি কাটানো। উফ, সে কি অনুভূতি! এই সব কিছু বেঞ্চ লাইফ ছাড়া পাওয়া অসম্ভব, বুঝলি? রবি তখন বলে, হ্যাঁ দেখ ভাই, আমাদের কাছে কলেজ লাইফে অনেক সময় ছিল, কিন্তু টাকা ছিল না, আর জব পাওয়ার পর টাকা পেয়েছি, কিন্তু কাজের প্রেসারে কোনো সময় নেই। তবে টাকা এবং সময়, এই দুটোই একসাথে থাকবে বেঞ্চ লাইফে। তো এরপর কিশোর বলে, আরে ভাই, তোমরা কি বলছো এসব? তোমাদের ক্যারিয়ারের কি হবে তাহলে? ভালু বলে, বেঞ্চ লাইফে সব মেলে, তাই তোমাকে স্বাগত বেঞ্চ লাইফে। তো রবি বাড়ি ফিরেই তার স্ত্রী গায়ত্রীকে বলে, আমরা বেঞ্চ পেয়েছি, এখন আমরা আমাদের সব ইচ্ছা পূরণ করতে পারবো। আমরা গোয়া যাব, সবটা সময় আমরা আনন্দ করে কাটাবো। এসব শুনে গায়ত্রী বলে, আমি ভেবেছিলাম তুমি হয়তো আমাদের ট্রিপের কথা ভুলেই গিয়েছো, কিন্তু তুমি তো সব মনে রেখেছো। তো তারপরই গায়ত্রী ব্যাগ গোছাতে চলে যায়। সে তো খুব খুশি। অন্যদিকে মীনাক্ষীর একটা অদ্ভুত অভ্যাস আছে, সে সব সময় বিভিন্ন রকমের কাপ কালেক্ট করতে থাকে, আরো যেখানে যা দেখে সেখান থেকে সেটা সে তুলে নিয়ে চলে আসে।
এখন মীনাক্ষী এরকম আচরণ কেন করে তা তো আমরা পরেই জানতে পারবো। এদিকে ভালো অফিসে কাজ করতে করতে মারাত্মক বিরক্ত হচ্ছিল। তার যে করেই হোক বেঞ্চ চাই। তো আজ অফিসে তার পাশেই বসেছে রাজ নামের একজন। সে নতুন জয়েন করেছে জবে। তো ম্যানেজার প্রকাশ এসে রাজকে কিছু কাজ দেয়, কিন্তু রাজের হয়ে ভালো বলে সে পারবে না, সে তো নতুন। আরো কিছু উল্টোপাল্টা উত্তর দেয়। তাই প্রকাশ রাজকে কাজও দেয় আর সময়ও কম করে। রাজ ভালুকে বলে, ভাইয়া আপনি কিভাবে জানেন যে আমি কিছুই জানি না? ভালু বলে, আরে আমি নিজেই তো কিছু জানি না, তাই বলে দিলাম আর কি। তো এরপর একজন বড় স্যার এসে সবাইকে বলে, তোমাদের মধ্যে বেঞ্চ দেওয়া হবে কিছু মাসের জন্য, যদি কারো চাই তাহলে প্রকাশকে বলে দিও। এই কথা শুনে তো অনেক এক্সাইটেড হয়ে যায় ভালো, কারণ তার তো যে করেই হোক বেঞ্চ চাই চাই। আচ্ছা, এখানে একটু এই বেঞ্চের ব্যাপারে বলে দেই। যারা আইটি কোম্পানিগুলোতে কাজ করেন তারা নিশ্চয়ই এই ওয়ার্ডটার সাথে পরিচিত, তবে আমি যতটুক জানি আমি ততটুকুই আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। যে কোনো কোম্পানিতে ঢোকার পর ট্রেনিং পিরিয়ডের পর এমপ্লয়িকে বেঞ্চ দেওয়া হয়, অর্থাৎ এই সময়টা তার কাছে কোনো প্রজেক্টের কাজ থাকবে না, কিন্তু সে স্যালারি পাবে ঠিকই। আর এই সময়টাকে কাজে লাগিয়ে এমপ্লয়িরা অন্যান্য বিভিন্ন জিনিস শিখতে পারে, আরো বেশি এক্সপিরিয়েন্স নিয়ে যে কোনো প্রজেক্টের সাথে দ্রুত যুক্ত হতে পারে। তো এই বেঞ্চ পিরিয়ডটা অনেকের কাছে মজার মনে হলেও এর একটা খারাপ দিকও আছে, কারণ একজন এমপ্লয়ি যতদিন এই বেঞ্চ পিরিয়ডে থাকবে, অর্থাৎ 1 মাস থেকে 6 মাস পর্যন্ত, এই বেঞ্চ পিরিয়ডটা কিন্তু তার ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সাথে যুক্ত হবে না। ধরুন যদি আপনি 1 বছর একটা অফিসে চাকরি করে থাকেন আর এর মধ্যে যদি আপনি 6 মাস বেঞ্চ পিরিয়ডের মধ্যে কাটান, তাহলে আপনার এক্সপিরিয়েন্স হবে শুধুমাত্র 6 মাস, 1 বছর কিন্তু ধরা হবে না। এটাই হচ্ছে এই বেঞ্চ পিরিয়ডের একটা অসুবিধা। যাই হোক, তো ভালো মীনাক্ষীকে তার বেঞ্চ চাই চাই এটা বলার পর মীনাক্ষী বলতে থাকে, যদি আরো কারো বেঞ্চ দরকার পড়ে তখন, মানে অন্যরাও যদি চায় বেঞ্চ তখন কি করবে? ভালো বলে, ধুর, কেউ চাইবে না, আর আমি চাইতেই দিব না। তারপর ভালো একে একে সবাইকে জিজ্ঞেস করে তাদের বেঞ্চ চাই কিনা। তবে যারা যারা বলেছে হ্যাঁ চাই, তখন তাদেরকে এমন এমন কথা বলা হয়েছে যে তাদের বেঞ্চের প্রতি ইচ্ছাটাই আর থাকেনি। এসব ভালো করেছে যাতে করে তার বেঞ্চ পাওয়াটা সহজ হয়ে যায়। অন্যদিকে মীনাক্ষী কলে তার মাকে বলে, আমি অফিসে কাজ করছি, আমাকে এইভাবে কল করে করে বিরক্ত করো না তো মা। তার মা বলে, আচ্ছা বুঝেছি, তো একটা প্রোফাইল দেখিস, আমি পাঠিয়েছি, ছেলেটা খুব ভালো, তোর সাথে খুব মানাবে, আর বিয়েটা যত তাড়াতাড়ি করবি ততই ভালো। মীনাক্ষী তখন কল কেটে বাইরে থেকে আরো একটা জিনিস চুরি করে। এদিকে ভালো একটা রিপোর্ট লিখে, যেখানে সে বেঞ্চে যাওয়ার কারণ হিসেবে লেখে তার চোখে সমস্যা। তো প্রকাশ বলে, কিন্তু আরো একটা আবেদন পড়েছে বেঞ্চের জন্য। এটা শুনে ভালো বলে, কি বলছো, কে? প্রকাশ তখন বলে, পূজা। সে ওই দিন অফিসে আসেনি, তার দাদু অসুস্থ ছিলেন। ভালো তখন মনে মনে বলে, আচ্ছা আচ্ছা, এজন্য আমিও তাকে পাইনি তার ব্রেন ওয়াশ করার জন্য। তো এরপর ভালুকে প্রকাশ বলে, আমি তোমাকে একটা হেল্প করতে পারি, তুমি পূজাকে কনভিন্স করার চেষ্টা করো যাতে সে বেঞ্চের সামনে থেকে সরে যায়। পূজার সাথে ভালো দেখা করতে আসে। তখন পূজা বলে, আমার বেঞ্চটা খুব দরকার, কারণ আমি আইএস এর প্রিপারেশন নিচ্ছি, তাই আমার বেঞ্চ হলে খুব সুবিধা হবে। এখন তুমি তোমার কারণটা আমাকে বলো, তাহলে আমি ভেবে দেখি, যদি আমার থেকে বেশি প্রয়োজন তোমার হয় তাহলে আমি তোমাকেই বেঞ্চ দিয়ে দিব। তো এখন ভালো তার আসল কারণ না বলে বরং মীনাক্ষীর জীবনের কাহিনীটাই নিজের নামে চালিয়ে দিতে চায়। ভালো বলে, আমার স্বপ্ন আমি খুব ভালো একটা ফিল্ম করব, তার জন্য আমি চুরি পর্যন্ত করেছি, স্ক্রিপ্ট লিখছি, কিন্তু ভালো স্ক্রিপ্ট করতে হলে আমার ছুটি লাগবে, তাই আমার এই বেঞ্চ চাই। তো আমরা এখানে জানতে পারি মীনাক্ষী আসলে ফিল্ম করার জন্য চুরি করত। যেই যেই জিনিসপত্র তার প্রয়োজন হতো সেগুলো সে এভাবেই নিয়ে আসতো। তার কারণ এত টাকা সে কোথায় পাবে কেনার? যাই হোক, তো পূজা এই গল্প শুনে ইমোশনাল হয়ে যাচ্ছিল। তবে তখনই সেখানে চলে আসে তার একজন কলিগ আর বলে, এটা মীনাক্ষীকে দিয়ে দিও, সে একটা ফিল্ম করছে, এটা তার লাগবে। ভালো বলে, আরে আমি করছি তো, এটা কিসের ব্যাটারি? ওই কলিগ বলে, এটা হচ্ছে ক্যামেরার লেন্স, আর তুমি এইসব বুঝবে না, তাই বেশি ঢং না করে মীনাক্ষীকে দিয়ে দিও। তো এইসব শুনে পূজা তো বুঝেই যায় যে যেই লোক ক্যামেরার লেন্সকে ব্যাটারি বলে সে তো কোনো ফিল্ম মেকার হতেই পারে না। তাই ভালু যে মিথ্যা বলেছে সেটা স্বীকার করতে সে বাধ্য হয়। ভালু তখন বলে, পূজা, আসলে আমি আমার আসল কারণটা কাউকে বলতে পারবো না, তাই মিথ্যা বলেছি। পূজা বলে, বাহ, এতক্ষণ মিথ্যা বলে বলে আমার সময় নষ্ট করলে, তোমার সাথে আমার কথা বলাটাই উচিত হয়নি। আর এবার কে বেঞ্চ পাবে সেটা আমি না,
এইচআরই ঠিক করবে। অন্যদিকে রবি তো এত খুশি যে তার বন্ধুদেরকে কল করে করে সে জানায় সে গোয়া গিয়ে কি করবে, কিভাবে সময় কাটাবে। এদিকে রাজ ভালুকে সান্ত্বনা দিয়ে বলে, ভাইয়া তুমি তোমার মনোবল হারিয়ে যেতে দিও না, তুমি অবশ্যই পারবে। তুমি বেঞ্চে যাওয়ার আসল কারণ কেন বলে দিচ্ছ না ভাই? তখনই এখানে ঈশা নামের একজন আসে আর বলতে থাকে, হ্যাঁ যদি কথা বলতে সমস্যা হয় তাহলে তুমি আমার একটা কথা ফলো করতে পারো। আমাকে একটা ছেলে প্রপোজ করেছিল, কিন্তু ভালো করে কথা বলতে পারতো না বলে রিজেক্ট করে দিয়েছি। পরে সে অনেকটা প্র্যাকটিস করে কথা বলতে আসে, তবে এখনো আমি সিদ্ধান্ত নেইনি তার কি করব। তো তোমারও যদি কথা বলতে সমস্যা হয় তাহলে প্র্যাকটিস করতে পারো। ভালো বলে, পূজা আমি গত 9 বছর ধরে কাউকে ভালোবাসি, আর তাকে আমি বলতে পারছি না। এখন বেঞ্চেই একমাত্র উপায় যার মাধ্যমে তাকে বলতে পারবো। তো এখানে আমরা জানতে পারি গত 9 বছর ধরে অনেক বার সে ঈশাকে প্রপোজ করার চেষ্টা করে, কিন্তু তার সাথে কথা বলতে গিয়েই তার হাত পা কাঁপা শুরু হয়ে যেত, সে সব কথা ভুলে যেত, তাই আজও তাকে বলা হয়ে ওঠেনি। এরপর রাভি আর মীনাক্ষীর সাথে কথা বলে ভালু আইডিয়া বের করে যে সে বেঞ্চে যাবে, তারপর সেখান থেকে সে ঈশার টিম জয়েন করবে এবং তারপর একদিন তাকে প্রপোজ করে দিবে, আর এই কারণেই সে বেঞ্চ যায়। এদিকে রাভি যে এত স্বপ্ন দেখলো গোয়া যাবে, তার স্ত্রী তো তাকে নিয়ে মন্দিরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আসলে গায়ত্রীর অনেক দিনের ইচ্ছা ছিল আন্দাভারাম যাবে, আর তার ট্রিপ বলতে এটাই বুঝিয়েছিল। রাভিকে তখন তার বন্ধুরা বলে, এটাই তোর গোয়া ট্রিপ, আগেই বলে দিতি তাহলে আমরা একা চলে যেতাম। রাভি বলে, তাই তো বলিনি, যাওয়ার হলে একসাথেই যাব। আর আমি তো প্রথমে বুঝতে পারিনি যে গায়ত্রী গোয়া যাচ্ছে না। সে রেডি হয়ে যাওয়ার পর যদি আমি মানা করতাম তাহলে তো সে আমাকে মেরেই ফেলতো, তাই এখন চল পরে দেখছি। এদিকে ভালো পূজাকে অনেক চেষ্টা করার পর বলে যে সে ঈশাকে ভালোবাসে, তাই তার জন্য সে বেঞ্চ চায়। এটা শুনে পূজা বলে, ম্যানেজার ঈশা, কিন্তু আমি এখনো কনভিন্স না। তো তুমি অপেক্ষা করো প্রকাশের রেজাল্ট পর্যন্ত, দেখা যাক কাকে বেঞ্চ দেওয়া হয়। অন্যদিকে রবি আর তার বন্ধুরা মন্দিরে ঘুরতে ঘুরতে তাদের অবস্থা খারাপ হয়ে যায়। হাজার সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয় তাদের, 108 বার করে চক্কর দিয়ে আসতে হয়। এইসব করে তারা এক একজন বলছিল, রবি আমরা মরলে তুই দায়ী। তো মন্দিরের ট্রিপ শেষ করে আবারও রবি ফিরে এসে সেই একই কথাবার্তা বলে, এবার আমরা গোয়া যাব, অনেক মজা করব, আমাদেরকে এখন আর কেউ আটকাতেই পারবে না। যদিও তার স্ত্রীর এক কথাই যথেষ্ট, অন্য কেউ আটকানোর প্রয়োজনই পড়বে না। আর হয়ও তেমনটাই, তার স্ত্রী এসে তাকে 100র মতো অনুষ্ঠানের কথা বলে, আত্মীয়দের বাড়ি বাড়ি ঘোরার কথা বলে, মানে তার গোয়া যাওয়ার সময়টাই চলে যাবে তার স্ত্রীর সাথে এদিকে ওদিকে ঘুরে। অন্যদিকে প্রকাশ এসে আজ ভালুকে বলে, ভালু তুমি তোমাদের প্রজেক্টের লিড হয়ে কাজ করবে, মানে প্রজেক্ট লিডার। এত বড় একটা অফার পেও বেঞ্চের জন্য ভালু বলে, আরে আমি কি জানি লিডার হওয়ার, আমি সত্যি কিছু চিনি না, জানিও না, আমি এটার যোগ্য না প্রকাশ, আমি তো বেঞ্চের যোগ্য। প্রকাশ বলে, যখন দেখো তখনই শুধু বেঞ্চ করতে থাকো, 9 বছরের অভিজ্ঞতা তোমার, তাহলে তুমি পারবে না তো কে পারবে প্রজেক্ট লিডার হতে? যাও এবার মন দিয়ে সেটা সামলাও। অন্যদিকে মীনাক্ষী ফিল্মের কাজের জন্য তার জবের মিটিং থেকে উঠে চলে যায়, তবে ফিল্ম থেকেও তাকে বের করে দেয় প্রডিউসার। তারপর আবার ঈশাও বকাবকি করে আর বলে, কাজ করতে ইচ্ছে না করলে জব থেকে রিজাইন করে চলে যাও, কিন্তু এইসব এখানে চলবে না। কিশোর তখন মীনাক্ষীকে বলে, শুনলাম তোমাকে রিজাইন করতে বলেছে, এখন কি করবে, জব নাকি ফিল্ম? বাহ, একটা উইকেট পড়লো তাহলে। মানে এই কিশোর তার কোনো কাজ না থাকায় একবার মীনাক্ষী তো একবার ভালুকে গিয়ে খোঁচা মেরে আসে। তো এইভাবে চলতে থাকে সব, কিন্তু ভালু মাঝে মাঝে ভুলেই যায় যে সে এখন টিম লিডার, তাও কোনোভাবে সে ম্যানেজ করছে। অন্যদিকে মীনাক্ষী কতবার কল করে প্রডিউসারকে, কিন্তু সে কলে কথাই বলে না। তখন মীনাক্ষীকে তার মা মেসেজ করে আর জিজ্ঞেস করে, কিরে কোথায় তুই? মীনাক্ষী জানায়, আমি অফিসে। ওই সময় মীনাক্ষীকে একজন এসে বলতে থাকে, আরে আপু, সোসাইটিতে মিটিং রাখা হয়েছে চুরি হয়ে যাওয়া জিনিসপত্রের জন্য, তাড়াতাড়ি দাও, আমি সবকিছু সবার জায়গায় রেখে আসছি। তো মীনাক্ষী এগুলো বের করেই দিচ্ছিল, তখনই সেখানে হাজির হয় তার মা, আর মীনাক্ষী ধরা পড়ে যায় তার মিথ্যা কথায়। তার মা বলে, তাহলে আমি ঠিকই সন্দেহ করেছি, তুই এখনো এসব করে যাচ্ছিস? তোকে কতবার করে বুঝিয়েছি ডিরেক্টর হয় ছেলেরা, এইসব মেয়েদের কাজ না, তুই কেন বুঝিস না? এখন তুই তোর বিয়ে নিয়ে ভাববি, তাছাড়া আর কোনো কথা হবে না, ঠিক আছে? তো তারপর ভালু কল করে মীনাক্ষীকে আর বলে, আরে তুমি ভয় পেও না, তোমার মা এমনিতে কয়দিন পর চলে যাবে, এইসব বিয়ে নিয়ে টেনশনের কি আছে, বলে দিবে কাউকে পছন্দ হয়নি। তো মীনাক্ষীর মা বলে, যদি কাউকে রিজেক্ট করিস তাহলে সঠিক কারণ দিয়ে করবি, না হলে আমি মানবো না, মাথায় রাখিস।
তো এরপর একদিকে ভালো মরছিল টিম লিডার হয়ে, অন্যদিকে রবির জান যাচ্ছিল তার বউয়ের একের পর এক কাজ পেয়ে, মানে শান্তিতে 10 মিনিটও থাকার উপায় নেই তার। আরেকদিকে মীনাক্ষী কত চেষ্টা করছে একবার প্রডিউসারকে রাজি করানোর, কিন্তু সে তো তাকে দেখলে উল্টো লুকিয়ে পড়ছে। আর এদিকে কিশোর মরছিল একটা প্রজেক্টে যাওয়ার জন্য। এভাবে দিনের পর দিন যাচ্ছিল, কেউ কোনো না কোনো কারণে অসুখী ছিল। তো ভালুকে এসে প্রকাশ কিছু কাজ দেয়, তখন ভালো বিরক্ত হয়ে বলে, হ্যাঁ সন্ধ্যা নাগাদ আমি মারা যাব, তারপরে আমার বডিটা আমার গ্রামের বাড়ি পাঠিয়ে দিও। প্রকাশ বলে, হ্যাঁ তোমার জোকসগুলোও বেকার হয়। ভালু তখন বলে, আরে ভাই, কেউ মরার কথা বললেও এই শয়তানের জোকস মনে হয়? এটা কি মানুষ নাকি কি কে জানে। তো তারপর ঈশা ভালুকে মেসেজ করে নিচে ডাকে। এই প্রথম ঈশার মেসেজ পেয়ে দৌড়ে নিচে চলে আসে ভালু, আর এখানে এসেই দেখে ঈশা গিরিশের সাথে দাঁড়িয়ে আছে। সে বলে, এই যে গিরিশ আজ এখানে ইন্টারভিউ দিয়ে এসেছে, তাকে একটু HR এর সাথে দেখা করিয়ে দিবে প্লিজ। ভালু তখন রেগে রেগে বলে, হ্যাঁ নিশ্চয়ই। আর এই হচ্ছে সেই ছেলে যে ঈশাকে প্রপোজ করেছিল, আর যার সম্পর্কে এখনো ঈশা ভাবছে যে সে কি সিদ্ধান্ত নিবে। এবার তো ভালু আরো বেশি টেনশনে পড়ে যায় যে যদি ঈশা তাকে একসেপ্ট করে নেয় তখন কি হবে। এদিকে আবার রাভি একটা আইডিয়া পায়। সে তার স্ত্রীর হাত থেকে বাঁচতে তাকে সে মিথ্যা মেসেজ দেখিয়ে বলে, এই যে দেখো আমার সুখের সময় শেষ, মানে আমার বেঞ্চের টাইম শেষ, আমাকে কাজে ফিরতে হবে, তুমি সব দিক খেয়াল রেখো, আবার আমাকে দিনরাত কষ্ট করতে হবে। ধুর, ভালোই লাগে না। এইসব বলে বাইরে এসে সে সেই রকম মজা করে আর বাইক নিয়েই বেরিয়ে যায়। অন্যদিকে ভালু গিরিশকে বলে, ঈশার মতো মেয়েকে ইমপ্রেস করা এত সহজ না। গিরিশ বলে, হ্যাঁ ঠিক বলেছ, তাই আমি এখানে এসেছি ঈশাকে ইমপ্রেস করতে। আগে কোম্পানিতে ঢুকবো, তারপর ঈশার প্রজেক্টে, আর এরপর একসাথে সময় কাটানোর মাধ্যমে তাকে ইমপ্রেস করব। তো এই আইডিয়া তো ভালুরও ছিল, তাই ভালু বেশ রেগে যায়। অন্যদিকে রবিকে প্রসাদ বলে, দেখো এই যে তোমার শয়তান ভাই, ভালুর থেকে দূরে থাকো, ভালুর সাথে থেকে কেউ কখনো কিছু করতে পারবে না। আসলে প্রসাদ ছিল একজন IPS অফিসার, কিন্তু তার মেয়ের জন্য সে এখন সফটওয়্যার কোম্পানি জয়েন করে। তো প্রসাদ মীনাক্ষীকে তার প্রডিউসারের লোকেশন ট্র্যাক করে দেয়। মীনাক্ষী গিয়ে দেখা করে তার সাথে, আর আজ তাকে কনভিন্স করেই নেয়। আজ ভালুকে প্রকাশ এসে বলে, শুনো তুমি বেঞ্চে যেতে চাইলে বর্তমানে যে বেঞ্চে আছে তাকে কনভিন্স করে ফেলো। সে যদি রাজি হয় তোমার কাজ নিতে তাহলে বেঞ্চ তোমার। এখন বর্তমানে তো বেঞ্চে আছে প্রসাদ, আর এই প্রসাদ তো ভালুকে পছন্দ করে না, কারণ রাবিকে যত কল দিয়েছে ভালু সবসময় গালিগালাজ দিয়েই কথা বলেছে, আর এইসব প্রসাদ শুনেও ফেলেছে। তাই প্রসাদ যে ভালুর কথায় কনভিন্স হবে সেটা খুব একটা সহজ কাজ হবে না। তো এদিকে মীনাক্ষীকে দেখতে আসে তাদেরই কোম্পানির একটা ছেলে যার নাম মাহেশ। মাহেশকে সোজা মানা করে দেয় মীনাক্ষী, আর তখনই মাহেশ বলে, আচ্ছা আমরা 1 মাস বন্ধুর মতো থাকি, তারপর তোমার পছন্দ না হলে বাদ, আর এর মাধ্যমে তোমার মাও আর নতুন কারোর সাথে তোমাকে দেখা করিয়ে বিরক্ত করবেন না। কিন্তু মীনাক্ষী চলে যায়, সে এসবে রাজিই হয় না। অন্যদিকে আজ ধরা পড়েই যাচ্ছিল রাবি যে সে অফিসে না গিয়ে মুভি দেখতে গিয়েছে, কিন্তু রাবি আগে থেকেই বুঝে যায়। তাই সে গায়ত্রী কিছু বলার আগেই বলে, আসলে আজ আমাদের টিমের সবাই মুভি দেখতে গিয়েছে, তাই আমাকেও জোর করে নিল। যেতে ইচ্ছে করছিল না, কিন্তু যেতে হলো। এদের এই অভ্যাসটা আমার একদমই পছন্দ না। এসব শুনে গায়ত্রী বলে, ও আচ্ছা ঠিক আছে। রাবি তখন বলে, তুমি কিছু বলতে চাও? গায়ত্রী বলে, কই না তো, কিছুই না। এদিকে ভালু তো অনেক বেশি এক্সাইটেড যে প্রাসাদ তাকে বেঞ্চে যেতে দিবে। সে নিশ্চিত যে সে দিবেই, শুধু এই গিরিশকে নিয়ে তার একটু টেনশন হচ্ছে, এটাই আর কি। অন্যদিকে মীনাক্ষী তার ফিল্মের জন্য অনুমতি পায়। এখন তাকে একটা শর্ট ফিল্ম বানাতে হবে, তবে সময় আগের মতো হলে এই কাজও যাবে তার। তাই মীনাক্ষী তার মাকে বলে, মা আমার কাছে মাহেশের বলা 1 মাসের আইডিয়া পছন্দ হয়েছে, আমি তার সাথে 1 মাস কথা বললে হয়তো ভালোভাবে তাকে চিনতে আর জানতে পারবো, তাই আমি তার সাথে 1 মাস সময় চাই, প্লিজ মা। তো মীনাক্ষীকে তার মা 1 মাসের সময় দিয়ে দেয়। এদিকে আজ ভালু আসে প্রাসাদের সাথে দেখা করতে। প্রাসাদ তো তার গলা শুনেই বলে, তাহলে তুমি সে যে মীনাক্ষী আর রবিকে ভুলভাল শিক্ষা দিচ্ছ? আমি শুনেছি কলে তুমি কি কি বলো, আমাকেও সেদিন অনেক কথা বলেছ, আমি শুনেছি, তাই আমার সময় নষ্ট করবে না, সরে যাও এখান থেকে। ভালো তখন অনেক রিকোয়েস্ট করে, কিন্তু প্রাসাদ তো রেগে চলেই যায়। এবার তো ভালুও খুব রেগে যায় রবির উপর, তার জন্যই এত কাছাকাছি এসেও সে এখন বেঞ্চ পাবে না। তো রবিকে ভালো এসে বলে,
ওই বুড়ো লোক আমার ব্যাপারে কিছু জিজ্ঞেস করেছিল, নাকি তুই নিজেই সব বলেছিস? হ্যাঁ। মীনাক্ষী বলে, সে তো সারাক্ষণ আমার ভালু ভাইয়া এইসবই বলতে থাকতো। ভালু বলে, সে আমাকে কত খারাপ নজরে দেখেছিল, যেন আমি কোনো কুকুর আর মুরগির দোকানের সামনে বসে আছি। তার মতে আমি তোমাদেরকে নষ্ট করছি, তোকে আমি মাথা ফাটিয়ে দিব, আমার চোখের সামনে থেকে চলে যা। আমাকে একেবারে বদনাম করে ছেড়ে দিল। তখন মীনাক্ষী বলে, মাফ করে দাও ভাইয়া তাকে। ভালু বলে, আরে মীনাক্ষী, আমার হাতে 1 মাস আছে, এর মধ্যে আমাকে ঈশার কাছে যেতেই হবে, কারণ ওই গিরিশ তার পেছনে পড়ে গিয়েছে। মীনাক্ষী বলে, ভাই ওই স্যার আমার কাছেই আছেন, আমি ওনাকে বুঝিয়ে সব ঠিক করে দিব। এদিকে রবি আবারও গোয়া যাওয়ার আইডিয়া বের করে, আর সে গায়ত্রীকে বলে যে 4 দিনের একটা প্রজেক্টের কাজে তাকে কলকাতা যেতে হবে। তো গায়ত্রীও এটা শুনে তাকে আর কিছুই বলে না, কারণ সে তো আর বোঝেনি যে তার হাজবেন্ড আসলে কোথায় যেতে চাচ্ছে। অন্যদিকে প্রসাদ মীনাক্ষীকে ভালুকে দেখায় আর বলে, এই লোফারকে দেখলে আমার পুরোটা দিনই খারাপ যায়, আমি একে কিভাবে হেল্প করব মীনাক্ষী? তখন ভালু বলে, স্যার আমার দোষ নেই, এরকম বন্ধুদের সাথে কথা সবাই বলে, আর আপনাকে আমি বুড়ো বলেছি হয়তো কথায় কথায় চলে এসেছিল, তার জন্য আমি ক্ষমা চাইছি, আমার ভুল হয়ে গেছে, আমি তো বলছি। মীনাক্ষী তখন বলে, স্যার ক্ষমা করে দিন আর বেঞ্চের জন্য রাজি হয়ে যান, সে তো মাফ চাইছেই। রবিও বলে, হ্যাঁ স্যার, তাহলে ভাইয়ার লাভ স্টোরি সামনে এগোবে, না হলে তো এখানেই শেষ হয়ে যাবে, একটু বোঝার চেষ্টা করুন। তো এই সব কিছু শুনে প্রসাদ বলে, এই লোফারের আবার কি লাভ স্টোরি হবে? তখন ভালু বলে, আমি তাকে 9 বছর ধরে ভালোবাসি, জগদেশ্বরী নাম। এই নাম শুনেই মীনাক্ষী আর রবির তো মাথায় ঘুরে যায়, কারণ এই নাম তো প্রসাদের মেয়ের নাম। মীনাক্ষী বলে, তার মানে সে ঈশাই তো, তাই না ভাই? ভালু বলে, হ্যাঁ ঈশারই পুরো নাম এটা। তো তারপর ভালু বলা শুরু করে ঈশাকে নিয়ে, আর এই সব কথা শুনে রবি তো প্রচন্ড ভয় পাচ্ছিল, কারণ প্রাসাদও খুব রেগে গিয়েছে। একেই তো ভালুকে সে পছন্দ করে না, তার উপর নিজের মেয়েকেই সে ভালোবাসে বলছে, এখন যে সে কি করবে? তো প্রাসাদ এই সব আজে বাজে কথা শোনার পর মীনাক্ষী আর রবিকে আলাদা করে বলে, দেখো ঈশার জন্যই আমি এখানে এসেছি, সে আমার উপর রেগে আছে তাই, তবে আমি যে ঈশার বাবা এটা যেন কেউ জানতে না পারে, সেটা তোমার দায়িত্ব, কারণ ঈশা তাহলে সহ্য করতে পারবে না, সে চায় না এটা কেউ জানুক, তাহলে আরো আমাকে সে মাফ করবে না। মীনাক্ষী আর রবি তখন বলে, ঠিক আছে স্যার, আমরা কাউকে বলবো না। তো আজ ঈশা মীনাক্ষীকে একটা শুট করতে বলে অফিসের জন্য, কিন্তু মীনাক্ষী বুঝতে পারছে না সে তাহলে তার ফিল্মের জন্য ডেমো কিভাবে করবে, তার কাছে তো অত সময় নেই। তখন প্রসাদ বলে, অফিসেই করে নাও, আমরা হেল্প করব, এবি শুটের সাথে সাথে ডেমো করে নিবে। তো তারপর শুরু হয় শুটিং, সেখানে প্রসাদ আর মীনাক্ষী অভিনয় করে, আর পেছনে তো পড়েই থাকে ভালু, যেখানেই প্রসাদ যায় সেখানেই ভালু গিয়ে হাজির হয়ে পড়ে আর বেঞ্চ করতে থাকে। অবশেষে আর না পেরে প্রসাদ বাধ্য হয়ে তাকে বেঞ্চ দিয়েই দেয়। অন্যদিকে রবি গোয়ার জন্য বেরিয়ে পড়ে, আর এদিকে মীনাক্ষী যে মিথ্যা বলেছে তার মাকে, সেগুলো মাহেশ ধরে ফেলে আর তার মাকে কল করে বলে তারা এঙ্গেজমেন্ট করবে। এখন মীনাক্ষী তো তার মাকে সত্যি বলতে পারবে না, তাই মাহেশ এই সুযোগটা ইউজ করে মীনাক্ষীকে পাওয়ার জন্য। যেহেতু মাহেশ সত্যি জানে, তাই মীনাক্ষী তাকে কিছু বলতেও পারছিল না, সে তাকে একরকম ব্ল্যাকমেইলই করলো। এদিকে বেচারা রবি এত কষ্ট করে গোয়ার জন্য বের হয়, তবে পথেই চলে আসে গায়ত্রী, আর তার সব আইডিয়া পানিতে পড়ে যায়। এখন তার সাথে কি হবে সে নিজেও জানে না। আর এদিকে তো ভালু অনেক বেশি খুশি হয়ে যায়, তাই সে বারবার প্রাসাদের পা ধরে ধন্যবাদ দিতে চাইছিল, কিন্তু তারও খুশির 12টা এখনই বেজে যায়। আসলে ঈশা এখন প্রকাশের জায়গায় এসেছে, অর্থাৎ যেখানে ভালু কাজ করত সেই টিমের ম্যানেজার এখন ঈশা। তার মানে এত সহজে প্রসাদ রাজি হয়েছে এই কারণে, কারণ ঈশা এখন তার টিমে আসতে চলেছিল। তো এত হাতে পায়ে ধরার ফলাফল শেষে এই আসে ভালুর কপালে। যাই হোক, তারপর রবি মীনাক্ষী আর ভালুকে হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করে। মীনাক্ষী বলে, ভাই আমার বিয়ে ঠিক হয়ে গেছে। রবি তখন বলতে থাকে, ভাই আমি ধরা পড়ে গিয়েছি। আর ভালু বলে, আমি তো বরবাদ হয়ে গিয়েছি, আমাকে ময়লার পটে আবর্জনার মতো করে ফেলে দিয়েছে ওই বুড়ো। প্রসাদ তখন ঈশাকে বলে, আম সরি, আমাকে প্লিজ ক্ষমা করে দাও, আমি তোমাকে জব করতে দিতে চাইনি, এটা আমার ভুল ছিল, কিন্তু আমি এখন বদলে গিয়েছি, আমি আগের মতো তোমার উপর আমার সব ইচ্ছা অনিচ্ছাকে চাপিয়ে দিব না, তুমি এখন যা করবে সব নিজের ইচ্ছায় করবে, প্রমিস করছি, আমি কোনো ঝামেলা করব না, তোমার বিয়েও তোমার পছন্দেই হবে। তো এইসব শুনে ঈশা বলে, আমি তো দেখতে পাচ্ছি না তুমি বদলে গিয়েছো বলে, তুমি শুধু ভয় পাচ্ছ যে আমার জব যদি তোমাকে ছোট করে দেয়, যদি আমি তোমার অপছন্দে বিয়ে করি যে তোমার সমান হবে
হবে না, তাই তুমি সরি বলছো, আমাকে নিতে এসেছো। কিন্তু মেয়েরা সবসময় বিয়ে করতেই জন্ম নেয় না, এটা তুমি না তখন বুঝতে পারতে আর না এখন, তাই আমাকে আর বিরক্ত করবে না এসব কথা বলে। এদিকে রবিকে গায়ত্রী বলে, আমি কত বোকা, আমি বোকার মতো তোমাকে বিশ্বাস করেছি, আর তুমি তুমি তার সুযোগ নিয়ে এইসব করে যাচ্ছ। রবি বলে, বাড়ি গিয়ে কথা বলি চলো। তো তারপর বাড়ি এসে সে কোনো মতে গায়ত্রীর হাত থেকে আবারও বাইরে বেরিয়ে চলে যায়। অন্যদিকে ভালু প্রাসাদকে এসে বলে, স্যার আপনি এসব ইচ্ছে করেই করেছেন তাই না? আমি তাকে ভালোবাসবো কি বাসবো না তাতে আপনার কি? এটা শুনে প্রাসাদ বলে, আমি একজন পুলিশ অফিসার, আর আমি কোনো মেয়ের জীবন খারাপ হতে দিতে পারবো না। ভালু তখন বলে, আমি আপনাকে শেষবারের মতো বলছি, আমাকে আমার জায়গা দিয়ে দিন। প্রাসাদ তখন বলে, দিব না। কি করবে? 9 বছরে একবারও প্রপোজ করার সাহস হলো না, বোকা কোথাকার। আর যদি আমার সামনে আসতে চাও তাহলে কিন্তু আমি এখন সত্যি বন্দুক দিয়ে তোমাকে উড়িয়ে দিব, মনে রাখবে। তো তারপর রাজকে ভালু বলে, এই লোক আমাকে এইভাবে অপমান করলো, এখন আমি ভেবেছি ঈশাকে আগামী 7 দিনেই প্রপোজ করব। রাজ বলে, এটা আপনি না ভাই, আপনার ইগো বলছে, আপনি তো আগামী 7 বছরেও প্রপোজ করতে পারবেন না। অন্যদিকে মীনাক্ষী মাহেশকে বলে, প্লিজ তুমি মাকে বলো না যে তুমি বিয়ে করতে চাও না, আমি আমার নিজেরটা নিজে দেখে নিতে পারবো, আমার খেয়াল আমি রাখবো। মাহেশ বলে, কি করবে তুমি? তুমি তোমার জীবন নষ্ট করবে। তুমি কি ভাবছো তুমি যেই জবটা করছো বর্তমানে সেটা সবসময় থাকবে? মীনাক্ষী বলে, মানে? মাহেশ তখন বলে, বেঞ্চে থাকা প্রায় সবাইকে কাজ থেকে বের করা হচ্ছে, তাদের শর্ট লিস্ট বের হয়েছে, যাদের সবচেয়ে কম পারফরমেন্স তাদেরকে বাতিল করা হবে, আর তাদের মধ্যে টপে তোমার নাম, তাই আজ না হোক কাল তোমার জব তো যাবেই। মীনাক্ষী তো এবার ভয় পেয়ে যায়, জব গেলে সে কিভাবে ফিল্মের খরচ উঠাবে। মীনাক্ষী এই ব্যাপারে প্রাসাদকে জানায়, আর প্রাসাদ বলে, চিন্তা করো না, ডেমো জমা করে নিজের কাজ মন দিয়ে করো, দেখবে জবও থাকবে। তারপর ঈশার থেকে মীনাক্ষী নতুন কাজ চেয়ে নেয়। যাই হোক, তো এরপর একদিন দেখা যায় তাদের একজন কলিগের বিয়েতে সবাই যাচ্ছিল একটা বাসে করে। সেখানে ভালো ঈশার সাথে বসতেই যাবে, তবে প্রাসাদ তাকে তার সাথে বসায় আর বলে, ওইটা লেডিস সিট। ভালো দেখে সেখানে গিরিশ এসে বসে গিয়েছে। এটা দেখে ভালো বলে, আজ তো আমি ঈশাকে প্রপোজ করবই। এই কথা শুনে হাসতে শুরু করে প্রাসাদ। তারপর ঈশার দিকে তাকালেই সে দেখে প্রাসাদ তার দিকে তাকিয়ে থাকে। ভালু তখন বলে, স্যার আপনার সমস্যা কি? অল্প বয়সে কি আপনি মেয়েদেরকে দেখতেন না, নাকি তখনও বন্দুক নিয়েই ঘুরতেন? এদিকে রাজ রবিকে বলে, এই মনিকা এত তাড়াতাড়ি বিয়ে কেন করছে বেচারি? রবি বলে, বিয়ের আগে সবাই মেয়েদের প্রতি সহানুভূতি দেখায়, কিন্তু সবাই জানে পরে গিয়ে ভিকটিম ছেলেদেরই হতে হয়। কি বলো গায়ত্রী? গায়ত্রী তো এটা শুনে রেগে আগুন হয়ে বসে থাকে। তো রবি এরকম কথা বলে পরে নিজেই নিজেকে মারতে চায়। কার সামনে কি বলে দিল? তো এদিকে দেখা যায় ভালুকে একটা মেসেজ করে একজন, আর বলে, একবার ভেবে দেখো, ওই বুড়ো কিন্তু ঈশার বাবাও হতে পারে। এইবার তো ভালু আরো শক্ত খায় আর বলে, স্যার আপনাকে দেখে আমার মনে হয় আপনি খুব ভালো আর ভদ্র, আমি কিন্তু আপনার অনেক রেসপেক্ট করি। প্রাসাদ বলে, কিন্তু তোমাকে দেখে শুধু অভদ্র আর শয়তানি মনে হয়। তারপর আরো অনেকগুলো মেসেজ আসে ওই অচেনা নাম্বার থেকে। ভালু তো ভেবেই পায় না তাকে এইসব কে বলছে। তো বাস থেকে বাইরে এসেই ভালু রবিকে বলে, আমি জানতে পেরেছি ওই বুড়ো ঈশার বাবা। রবি তখন জিজ্ঞেস করে, কিভাবে? ভালু বলে, কেউ আমাকে মেসেজে বলেছে। রবি তখন বলে, আমি আগে জানলে তোমাকে আগেই জানাতাম। এটা শুনে ভালু তাকে বলতে থাকে, আরে আমার মতো বুদ্ধিমান লোক জানতে পারেনি, তাহলে তোর মতো বোকা কি করে জানবে? রবি বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ তুমি তো বুদ্ধিমান ভাই, আমি জানি। তো এরপর ভালু বলে, আর তুই জানিস ঈশার প্রতি আমার ভালোবাসা ওই বুড়ো লোকের থেকেও বেশি, তাই আজ আমি যে করেই হোক ঈশাকে প্রপোজ করবই। আর ঈশা যদি মেনে নেয় তাহলে কত ভালো হবে, তাই না? রবি তখন বলে, আপনি কত সহজ সরল ভাই, মেয়েরা আপনার মতো ছেলেই পছন্দ করে। তো তারপর ভালু বলে, আর তুই তোর বউকে সামলা, কারণ কখন কি করে বসে কেউ জানে না। রবি এরপর গায়ত্রীকে বলে, তুমি আমার সাথে সাথে থাকবে, কারণ কখন কার সাথে কি হয় বলা যায় না। গায়ত্রী বিয়েতে এসেছিল রবির সম্পর্কে আরো কিছু বের করার জন্য, আরো কি কি মিথ্যা বলে সে সেগুলো জানতে। তাই রবি বুঝতে পেরে তাকে কারোর সাথে কথাই বলতে দিচ্ছিল না। তো আজ কিন্তু বিয়ে হচ্ছে কিশোরের এতদিনের ইচ্ছা পূরণ হচ্ছে দেখেই তো সে বিরাট রকমের খুশি। এদিকে মীনাক্ষী প্রডিউসারের সাথে দেখা করতে আসে, আর এখানে আসার আগে তাকে খুব ভালো করে প্রাসাদ বোঝায় যে মেয়েরা শুধুমাত্র বিয়ের জন্যই জন্ম নেয়নি,
হয়নি, তাদেরও স্বপ্ন থাকতে পারে। প্রাসাদের এই কথাগুলো মীনাক্ষীকে খুব উৎসাহ দেয়। এদিকে দেখা যায় ঈশাকে ভালো প্রপোজ করার চেষ্টা করে, কিন্তু তার তো সেই একই অবস্থা। ঈশার কাছে এসেই সব আগাগোড়া ভুলে যায় সে। আর তখনই রাজ এসে বলে, ভাই চলুন খাবার খেয়ে নিবেন। ঈশা তখন বলে, হ্যাঁ তুমি খেয়ে নাও, পরে কথা হবে। তখন রাজকে ভালো বলে, তুই একদিন না খেলে কি মরে যাবি? আমি প্রায় ঈশাকে আই লাভ ইউ বলেই দিচ্ছিলাম, তুই মাঝখানে এসে যদি না ডাক দিতি তাহলে সব ঠিক থাকতো। আমি কি করে যে ঈশাকে বলবো, নাকি আজীবন এইভাবেই কেটে যাবে কে জানে। অন্যদিকে গায়ত্রী কোনোভাবে রবির হাত থেকে ছাড়া পায় আর কথা বলতে আসে রবির কলিগদের সাথে। আর তারপর এতদিন ধরে রবি যা যা মিথ্যা বলেছে তার সবকিছু সম্পর্কে জেনে যায় গায়ত্রী। আর তাকে পাগলের মতো এদিক ওদিক খুঁজতে থাকে রবি। রবি তো বুঝেই যায় তার জন্য নতুন সমস্যা তৈরি হয়েই গিয়েছে এতক্ষণে। এদিকে প্রডিউসার মীনাক্ষীর স্ক্রিপ্ট পছন্দ করে। এরপর প্রডিউসার রেড্ডিকে বলে, তোমার কেমন লাগলো রেড্ডি? রেড্ডি বলে, আমারও ভালো লেগেছে। প্রডিউসার তখন বলে, কাহিনী তো ভালো হয়েছে, কিন্তু ডেমোটা এতটা মজা হয়নি রেড্ডি। আর এইভাবে কোনো সিনেমা হয় না, সিনেমা করতে হলে ট্যালেন্ট চাই, আর এটাতে তোমার ট্যালেন্ট নেই মীনাক্ষী। মীনাক্ষী তখন বলে, স্যার আমি তো একজন বাবার স্ট্রাগল দেখাতে চেয়েছি। প্রডিউসার বলে, এইভাবে কেউ সিনেমা হলে তালি বাজাবে না, গালি দিবে। তুমি তোমার কাহিনী আমাকে দিয়ে দাও, আমি কোনো একজন ভালো ডিরেক্টরকে দিব, সে করবে। তো তারপর মীনাক্ষী রেড্ডিকে বলে, আমি আর এইসব করব না স্যার, সিনেমা আমার জন্য না। আমার মা, মাহেশ, আমার পরিবারের প্রতিবেশী সবাই বলেছে এইসব আমার কাজ না। আজ আমি আমার জবও হারাতে চলেছি। আমি হয়তো ভুল, তাই আমার ভুল মেনে চলে যাচ্ছি এই সিনেমার কাজ থেকে। এদিকে রবি রাজকে বলে, গায়ত্রী কোথায়? রাজ বলে, সে তো তোমাকে নিয়ে আলোচনা করছে। রবি তখন বলে, বাহ, তাহলে তো শেষ, আর খুঁজে কোনো লাভ নেই, আমার অবস্থা খারাপ। এদিকে গায়ত্রী যখন প্রকাশকে বলে, 2 মাস ধরে তো রবি প্রজেক্ট নিয়ে বিজি তাই না? প্রকাশ বলে, না তো, সে তো এখনো বেঞ্চে আছে, তোমাকে এসব মিথ্যা বলেছে হয়তো। তখন রবি তাকে হাত ধরে আলাদা নিয়ে এসে বলে, তুমি এখন শান্তি পেয়েছো তো আমাকে সবার সামনে মিথ্যাবাদী প্রমাণ করে? এখন তুমি খুশি তো? সবাই আমাকে এখন ভাববে আমি কত বড় মিথ্যুক। গায়ত্রী তখন বলে, আমি তো শুধু তাদেরকে জিজ্ঞেস করেছি, কিন্তু তুমি তো মিথ্যা বলেছই। তখন রবি বলে, তাহলে আর কি করতাম? তুমি তো আমাকে নিজের মতো নিঃশ্বাস নেওয়ারও অনুমতি দাও না, সারাক্ষণ নিজের মতো নিজের ইচ্ছায় কাজ করাও। আমি কি আমার মতো একটা মিনিট থাকতে পারি? গায়ত্রী তখন বলে, আমি তো তোমাকে আমার সব ভাবি, তাই আমি ভেবেছি তোমার হয়তো ভালো লাগে আমার সাথে সময় কাটাতে, কারণ আমি তো তোমার সাথে সময় কাটানোর জন্য নিজের কোনো বন্ধুই রাখিনি। রবি তখন বলে, তাহলে যাও বন্ধু বানাও, আমাকে কেন মারতে চাইছো? আমি বিয়ে করতেই চাইনি, শুধুমাত্র মায়ের কারণে করেছি। আর আজ দেখো আমাকে কি কি সহ্য করতে হচ্ছে, জানি না আর কতদিন এই আপদকে সহ্য করতে হবে। তো রবি আজ রাগের মাথায় অনেকগুলো কথা শুনিয়ে দেয় গায়ত্রীকে, এতে বেচারি বেশ কষ্টই পায়। এদিকে ঈশাকে ভালো প্রপোজ করতে আসে, তখনই ঈশার কাছে ইমেল আসে, বেঞ্চে থাকা সবার নামের লিস্ট আসে সেখানে, যাদেরকে বের করা হবে কোম্পানি থেকে। সেখানে ভালু, রবি আর মীনাক্ষীর নামও আছে। ঈশা যখন এই কথা ভালুকে বলে, তখন ভালু বলে, আরে আমি এসব কেয়ার করি না, আমার জীবনের লক্ষ্য এমনিতে জব করা নয়, আমার ইচ্ছা বিয়ে, বাচ্চা আর বন্ধুদের সাথে আড্ডা দেওয়া। ঈশা এটা শুনে রেগে যায় আর বলতে থাকে, তুমি এত দায়িত্বহীন আমি সত্যিই জানতাম না। তুমি বেঞ্চ যাওয়ার সময় আমি এতটাও বুঝিনি, কিন্তু আজ তো আমি অবাক হচ্ছি। তুমি যে বিয়ে করার কথা বলছো, তোমাকে কোন মেয়ে বিয়ের জন্য পছন্দ করবে? আর যদি করেও ফেলে তাহলে সেটা ওই মেয়ের জীবনের বড় ভুল হবে। এই কথা বলেই ঈশা সেখান থেকে চলে যায়, আর সাথে করে নিয়ে যায় ভালুর প্রপোজ করার শেষ আশা। কারণ ঈশার মুখ থেকে এরকম কথা শোনার পর আর কোনো কালে যে ভালু প্রপোজের নাম নিবে সেরকম তো মনেই হয় না। তো এদিকে কিশোর আর মনিকার বিয়ে হয়, তখন সেখান থেকে বেরিয়ে আসে গায়ত্রী আর রবিকে বলে, আম সরি, আমি আসলে ভুল ছিলাম। আমি ভাবতাম আমার জীবনে যেমন তোমাকে ঘিরে একমাত্র খুশি থাকে, সেরকমই হয়তো তোমার জীবনেও আমি। তবে তুমি তো আজ বলেই দিলে আমি একটা আপদ, আমি তোমার জীবনটাকে শেষ করে দিচ্ছি, তাই আমি তোমাকে খুশি রাখতে তোমার জীবন থেকে অনেক দূরে চলে যাব, তোমাকে আমি আর বিরক্ত করব না। গায়ত্রী এইসব কথা বলে খুব কান্না করতে থাকে, আর এরপরই সে সেখান থেকে চলে যায়। তো এদিকে প্রাসাদ শেষবারের মতো ঈশার রাগ ভাঙাতে তার কাছে পাঠায় ঈশার এক আঙ্কেলকে, কিন্তু ঈশা তাকেও বলে সে তার বাবার সাথে কোনো সম্পর্কই রাখতে চায় না, আর তাকে যেন কোনোভাবেই বিরক্ত করা না হয়। তাই এসব শুনে প্রাসাদ বসে বসে কান্না করে আর
আর বলতে থাকে আমি চলে যাব, তার থেকে অনেক দূরে চলে যাব, আর আসবো না, আমি বিরক্তও করব না। আমি হয়তো সময় মতো তাকে বুঝতে পারিনি, কিন্তু বোঝার সাথে সাথেই তো আমি তার কাছে এসেছিলাম। সে যেহেতু চায় না, তাহলে আমি আর থাকবো না, এখান থেকে রিজাইন করে চলে যাব। হয়তো এটাই আমার ভাগ্য। অন্যদিকে ভালু ঈশার কাছ থেকে অপমানিত হয়ে রাজের সাথে বসে থাকে। তার মন আজ অনেক খারাপ। তো রাজ তাকে বলে এরকম যে কিছু ঈশা বলবে সত্যিই আমি ভাবিনি। ভালু তখন বলে আসলে আমি 9 বছর ধরে এটাই ভেবে এসেছি ঈশা হ্যাঁ বললে কিভাবে সেলিব্রেট করব, কিন্তু আজ এইভাবে না করেছে যে আমি তার জন্য প্রস্তুতি ছিলাম না, তাই আমি খুব ভেঙে পড়েছি। এদিকে মীনাক্ষীকে তার মা অনেক বকাবকি করে আর বলতে থাকে অনেক হয়েছে তোমার মন মতো কাজ করা, এবার আমি যেভাবে যখন বলবো বিয়ে করতে তোমাকে ঠিক সেভাবেই করতে হবে, এসব নিয়ে আর কথা বলবে না, আর তোমাকে বিয়েটা মাহেশের সাথেই করতে হবে, এটা যেন মাথায় থাকে। তো এবার মীনাক্ষীও তার মাকে আর কিছুই বলে না, কারণ সে এবার হাল ছেড়েই দিয়েছে। ডিরেক্টর হওয়ার স্বপ্ন তার ভেঙে গিয়েছে। যাই হোক, তো আজ দেখা যায় কোম্পানিতে মিটিং করা হয় যারা যারা বেঞ্চে ছিল তাদেরকে নিয়ে। এখানে রবি, ভালু আর মীনাক্ষীকে নিয়েও কথা হয়। তাদের এইভাবে কোম্পানির প্রতি উদাসীন হয়ে থাকাটা অফিসারদের পছন্দ হয় না, হয়তো তাদের ক্যারিয়ার এখানেই শেষ। তো এরপর দেখা যায় প্রসাদ মীনাক্ষীকে বলে আমি রিজাইন দিয়ে দিয়েছি, চলে যাব। এটা শুনে মীনাক্ষী বলে কিছু জিনিস আমাদের হাতে থাকে না স্যার, আমাদেরকে সেগুলো মেনে নিতে হয়, যেভাবে আমার বিয়েটা আমাকে মানতে হচ্ছে। তো এদিকে রবি একজন আঙ্কেলের সাথে পার্কে বসে কথা বলে তার আর গায়ত্রীর ব্যাপারে। তখন এই আঙ্কেল রবিকে বোঝায় যে সময় মতো স্ত্রীকে না বুঝলে পরে একটা সময় পর ঠিকই আফসোস হবে, কারণ তখন একাকিত্ব ছাড়া কিছুই থাকবে না, আর সে তোমার সাথে সময় কাটাতে চায়, তোমাকে কেয়ার করে। আর এইভাবে কেয়ার করা বা তোমার ছোট ছোট বিষয় নিয়ে গুরুত্ব কিন্তু অন্য কেউ দিবে না, তাই তাকে ফিরিয়ে আনো, তাকে সরি বলো, সেটাই তোমার জন্য ভালো হবে, তোমার জীবনের জন্য ভালো হবে। রাভিও বাড়ি আসার পর গায়ত্রীর কথাগুলো আর তার কাজকর্মগুলো মনে করে খুব ইমোশনাল হয়ে যায় আর বুঝতে পারে গায়ত্রীর মূল্যটা কি। অন্যদিকে আজ একটা ইভেন্ট করা হয় কোম্পানি থেকে, সেখানে মীনাক্ষীর করা ফিল্মটা দেখানোর কথাও বলা হয়। মীনাক্ষীকে তখন তার মা, মাহেশ এরা বলে এইসব কি, এখন সবাই তো আমাদের উপর হাসবে। তো প্রডিউসার আসলে সেই স্ক্রিপ্টের করা ফিল্মটা এখানে দিয়ে দিয়েছে, আর সেটাই প্লে হয় কোম্পানির ইভেন্টে। মীনাক্ষী তো খুব ভয়ে ছিল যে সবাই তাকে নিয়ে হাসবে, মজা করবে। তবে এই গল্পটা ছিল প্রসাদ আর তার মেয়ে ঈশার কাহিনী নিয়ে, সেটা খুব ইমোশনালি প্রেজেন্ট করতে পারে মীনাক্ষী। আর কোম্পানির সবাই আজ মীনাক্ষীর অনেক প্রশংসা করে, সবাই তার সাথে এসে কথা বলে আর অনেক উৎসাহ দেয় তার এই ভালো কাজের জন্য। তো দেখা যায় মীনাক্ষীর মাও তার মন বদলায় আর বলে আমিও খুব পছন্দ করেছি তোমার এই কাজ, তুমি তো অনেক ভালো কাজ করেছো, আর এইসব বিয়ের কথা এখন ভুলে যাও, নিজের কাজে মন দাও, আমি এবার থেকে তোমার পাশেই থাকবো। এই সব কিছু শুনে মীনাক্ষীর তো খুশির ঠিকানাই থাকে না। তো কিছুক্ষণ পর প্রাসাদ তার সাথে কথা বলতে আসে আর সব সময় নিজের উপর তাকে বিশ্বাস রাখতে বলে। অন্যদিকে মন খারাপ করে বসেছিল ভালু। তখনই তাকে গিরিশ এসে বলে ঈশাকে পছন্দ করো। ভালু বলে একতরফা ভাই, এসব বলে কোনো লাভ নেই। তখন গিরিশ হেসে দেয় আর বলতে থাকে কিন্তু ঈশা তো অন্য কথা বলেছে। তো ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ঈশা গিরিশকে বিয়ের জন্য মানা করে, আর তার কারণ হিসেবে বলে আমি ভালুকে অনেকদিন ধরেই ভালোবাসি, কিন্তু তাকে বলতে পারিনি, আমি তাকে সবসময় লুকিয়ে দেখি, কিন্তু সে আমাকে কখনো দেখেই না, আমি জানি না সে আমাকে পছন্দ করে কিনা। আমি তার কেয়ার করি বলে সেদিন অনেক বকেছি জব নিয়ে, কিন্তু আমি তার সাথেই খুশি থাকবো আমি জানি। তো এই সব জানার পর রীতিমতো সারপ্রাইজড হয়ে যায় ভালু যে ঈশা তাকে এত পছন্দ করে। তো গিরিশ বলে ঈশা তোমাকে অনেক ভালোবাসে, তাই সে HR এর সাথে লড়াই করে তোমার জব বাঁচিয়েছে, তাই তাকে ধরে রেখো, কখনো হারিয়ে যেতে দিও না। আমরা যাকে ভালোবাসি যদি পরিবর্তে সেও আমাদের ভালোবাসে, তাহলে তার থেকে ভালো কিছু আর কখনো হতে পারে না। ভালো এসব জানার পর চলে আসে ঈশার কাছে। ঈশা তখন তার বাবার সাথে সব ঝামেলা মিটিয়ে নেয়। ভালো ঈশাকে এসে বলে আমি বুঝতে পেরেছি, তুমি আমাকে সেদিন বকেছিলে আমার ভালোর জন্য। এরপর সে বলতে থাকে আসলে আমি একজনকে পছন্দ করি অনেক বছর ধরে, তাকে কখনো বলতে পারিনি, তবে এখন আমি তার কথা মতো অনেক কিছু করব, তারপরই প্রপোজ করব তাকে, ততদিন সে আমার জন্য অপেক্ষা করবে তো ঈশা। ভালোর এসব কথা শুনে ঈশা হেসে দেয়, কারণ সে বুঝতে পারে ভালো তার কথাই বলছে। তো এরপর সে বলে হ্যাঁ, সেই মেয়ে তোমার জন্য
নিশ্চয়ই অপেক্ষা করবে। এদিকে দেখা যায় মীনাক্ষীও জব ছেড়ে তার মুভির কাজে চলে যায়, আর রাভিও গায়ত্রীকে সরি বলে। সাথে সাথে গায়ত্রীও তার ভুল বোঝে যে একটু স্পেস দেওয়া উচিত সম্পর্কে। তো একে একে তাদের 3 বন্ধু তাদের জীবন গুছিয়ে নেয়। তারা 3 জনই এখন নিজেদের জীবনে খুশি ছিল। ফাইনালি গোয়ার জন্য গায়ত্রী নিজে থেকে বলে, আর রাভিও তার বন্ধুদের নিয়ে চলে যায় ট্রিপে। আর কিশোর এবার প্রজেক্ট পায়, কিন্তু সে এবার বেঞ্চের জন্য পাগল হয়ে পড়ে, কারণ তার হানিমুন ছিল। ঠিক গল্পের শুরুর মতো আজও তার পাশের টেবিলে 3 বন্ধু হাসে আর বলতে থাকে কিশোরও বুঝতে পারলো বেঞ্চের গুরুত্ব কতটা। যাই হোক, তো আজ তারা সবাই অনেক হ্যাপি ছিল। তো এরই মাধ্যমে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। তো তাদের এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর এই সম্পূর্ণ সিরিজটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে। সিরিজটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিংক থেকে জয়েন করে নিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।